এত দেরি হয়ে গেল, এখনো তো এলো না। আমাদের প্ল্যানটা সাকসেসফুল হয়েছে। চলো আরো একটু কাছে আসা যাক। হুম হুম আদর চাই। আর যখন কেউ ফ্রিতে মালাই পায়, কে মানা করে? আমি কি পাগল নাকি মূর্খ? তাই নাকি? এই কথা। ভালোবাসা, আমাদের সমাজ যেটা দিয়ে বাঁধা রয়েছে সেই শক্তিটাকে ভালোবাসাই বলা হয়। কিন্তু এই ভালোবাসা, এই শক্তি দুজনকে বেঁধে রাখার জন্য কি যথেষ্ট? একদমই নয়। কারণ তাদের ভালোবাসার মধ্যে বিশ্বাস নেই, পবিত্রতা নেই। তাহলে কিসের লাভ? আজকের গল্পে এমন কিছু সম্পর্ক যেটা তাদের বিশ্বাসকে একেবারে তলানিতে নিয়ে গিয়েছিল, তারই গল্প। সীমা একজন ইন্ডিপেন্ডেন্ট সাকসেসফুল লেডি। শহরের বড় বড় শিল্পপতিদের সঙ্গে তার ওঠা বসা। ঝকঝকে একজন মহিলা, কিন্তু বাইরে থেকে যতটাই চকচকে, ভেতরে কি আদৌ? আসুন জেনে নিই। এখানে আসতে আপনাদের কোনো প্রবলেম হয়নি তো? আরে না না, ও আপনি ফোনে ঠিক যেরকম বলেছিলেন আমরা সেরকমই চলে এসেছি। আচ্ছা বাবা, তুমি কি কাজ করো? আঙ্কেল, ওই একটা কোম্পানিতে আমি জব করি। ও গুড। আসলে কি জানো তো, নমস্কার। 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 বাবা রাহুল, দেখ তো মাসি তৈরি হয়েছে কিনা। কিন্তু মম? তোর মা আসছে, রাস্তায় আছে, ফোনে কথা হলো। আসলে কি জানো তো, রাহুলের মায়ের আজকে আসতে দেরি হচ্ছে। না না, কোনো অসুবিধা নেই, আমরা ওয়েট করছি। ড্যাড, আমি মাসিকে নিয়ে আসছি। ওয়াও মাসি, আজ তো তোমাকে একদম পুরো বিউটি কুইন লাগছে। কি তুমি এই বয়সে বিয়ে শাদী করছো? বরং তোমার হিরোইন হওয়া উচিত। আরে আমি 100% বেট ধরতে পারি যে এই দীপিকা, বিপাশা, মালাইকা এদের সবাইকে হারিয়ে দেবে তুমি। সত্যি সত্যি বলছিস তুই? তাহলে বারণ করে দেব? 100%। আরে বাহ, মাসির সাথে দুষ্টুমি। আচ্ছা বল তো, কেমন লাগছে আমাকে? মাসি তোমাকে সত্যি খুব সুন্দর দেখাচ্ছে। এবার চলো, বাবার সঙ্গে আমাদের হবু মেসোমশাই তোমার জন্য অপেক্ষা করছে। তুমি কি ভাবছো মাসি? না কিছু না, মানে না রে, কিছু না। মাসি, তুমি তো জানোই মায়ের থেকে বেশি আমি তোমাকে আমার কাছে পেয়েছি। মা ছেলের ভালোবাসা যদি শেষ হয়ে যায় তাহলে বাইরে যাওয়া যাক। মম, মাসিকে ভীষণ সুন্দর দেখাচ্ছে না? একদম। আমার বোন লাখে নয় কোটিতে একটা, কারণ নজর না লাগে। যাওয়া যাক। হ্যাঁ, হ্যাঁ। চলো। তোমরা যদি কথা বলতে চাও বলে নিতে পারো। ঠিক আছে। আপনি পড়াশোনা কতদূর করেছেন? আমি MBA কমপ্লিট করেছি। আর আপনি? আসলে এই পড়াশোনাতে আমি একদম বিশ্বাস করি না। আমি তো শুধু বিল গেটসকে ফলো করি। উনি যেটা করেছেন, যে কলেজ ড্রপ আউট করে একটা নতুন কিছু ভেবেছেন আর কি। আর আমি এতে বিশ্বাস করি। সারা একসাথে বড়লোক হব। ওয়াও, আপনার চিন্তা ভাবনা তো দারুণ। থ্যাংক ইউ। আমি রাজি আছি। তবে আমার একটা শর্ত আছে। হ্যাঁ, কোন শর্ত? আমি চাই যে আমার বোন শ্বশুরবাড়ি যাবে না, বরং তার স্বামী যেন বিয়ে করে এই বাড়িতে আসে। মানে ঘর জামাই? হ্যাঁ, ঘর জামাই। কিন্তু
তুমি চুপ করো তো। আরো একবার ভেবে নিন আপনি। আমি আমি রাজি। আরে বাহ, তাহলে এবারে মিষ্টি মুখ করা যাক। ঠিক আছে। রাহুল, রেশমাকে বলতো মিষ্টি নিয়ে আসতে। হ্যাঁ মম। সীমা, তোমার সাথে কিছু কথা ছিল। একটু তাড়াতাড়ি বলো, আমার পার্টিতে যেতে হবে, রেডি হতে হবে। এসব কি? হ্যাঁ, সুমনের মতামত না জেনেই ওর বিয়ে ঠিক করে ফেললে? ওরও তো ইচ্ছা অনিচ্ছা আছে। কি করব না করব সেটা আমাকে বলতে এসো না। আর তাছাড়া রেসপন্সিবিলিটি জিনিসটা কি সেটা আমি খুব ভালো করেই জানি। সংসারটা আমার টাকায় চলে, তোমার টাকায় নয়। আমি যা চাইবো সেরকমটা করব। ডোন্ট ডেয়ার টু টিচ মি, বুঝেছ? আমার কথা এখনো শেষ হয়নি। তাতে আমার কি করার আছে? আসলে কি জানো তো, তোমার কাছে অন্যদের ইচ্ছে অনিচ্ছের কোনো মূল্যই নেই। তুমি ভুলে যাও আমরাও মানুষ, এই বাড়িতেই থাকি। ও তোমার ছোট বোন, বাড়ির চাকর নয় যে তুমি একটা ষাঁড়ের সাথে ওর বিয়ে দিতে রাজি হয়ে গেলে। ওহো, ও যদি ষাঁড় হয় তুমি তাহলে কি গরু? শরীর আর মনের দিক থেকে নপুংসক। আর হ্যাঁ, এই সম্বন্ধটা পাকা করে দিয়েছি। এবারে বান্টি এই বাড়িতে ঘরজামাই হয়েই আস, বুঝেছ? সীমা! কুল বেবি, এই রাগটা না তুমি মদের উপর দেখিও, আর শান্তিতে ঘুমিয়ে পড়ো, ওকে? দিদি, জামাইবাবু, তোমরা দুজন আমার জন্য কেন ঝগড়া করছো? দিদি আমার থেকে বড়, আর আমার দিদি হিসেবে ও কখনো আমার খারাপ চাইতেই পারে না। তোমারও তো একটা মতামত আছে নাকি? মা বাবা চলে যাওয়ার পর থেকে তো তোমাদের দুজনের কাছেই বড় হয়েছি আমি, তাই আমার ইচ্ছে বা অনিচ্ছের কোনো মূল্যই নেই। দিদি যেটা ভাববে সেটাই হবে। দেখলে, এই হলো আমার বোন, যে আমাকে বোঝে। আর তুমি আমার টাকায় খাও, আবার আমার ওপরেই চিৎকার করো। সুমন, বলো জামাইবাবু। আমি জানি তুমি কি ভাবছ। আমি তোমার জামাইবাবু, সেভাবে দেখলে আমাদের সম্পর্কটা ইয়ার্কি ফাজলামোর। কিন্তু আমি সবসময় তোমায় নিজের মেয়ের মতো দেখেছি। এই বিয়েটাতে তুমি খুশি? জামাইবাবু, দিদির খুশিতেই আমার খুশি। আর এই বাড়িতে আমি শুধু সুখ শান্তি চাই, ব্যাস। আমার সত্যি আর কিছু চাই না। বরকে দেখার জন্য এত ছটফটানি? তুইও না সব সময় বাজে কথা বলিস। বল একবার, টিপস দেব নাকি? আরে, আমার এক্সপিরিয়েন্স আছে। আমার তোর কোনো এক্সপিরিয়েন্স শোনার দরকার নেই। শোন না গীতা, কিছুক্ষণ আমার কাছে বস। জানি না কেন হঠাৎ করে আমার খুব ভয় করছে। আরে, এটাই তো হলো রাতের আসল মজা। এরপরে তো বিয়ের সব কটা রাতই একরকমই হয়। আরে রাহুল, তুই? হ্যাঁ মাসি, আমি ওই মাসির পরে তো তোর চান্সই আছে। গার্লফ্রেন্ড আছে নাকি, নাকি নাম্বার দেব? কি রে গীতা, কেন জ্বালাচ্ছিস ওকে? এখনো তো ও অনেক ছোট। মাসি, আমার তরফ থেকে তোমার আর মিশোর জন্য এই গিফট। থ্যাংক ইউ রাহুল। আচ্ছা মাসি, আমি এখন ঘুমোতে যাচ্ছি। তোমার বিয়েতে দৌড়ঝাঁপ করে আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি। ওকে, গুড নাইট। গুড নাইট। আচ্ছা চল, এবার আমিও চলি, তোদেরও তো একটু স্পেস দরকার।
আরে বল তুই কটা খাবি? ভাই তুই তো দেখছি হেভি চালাক রে। একদিকে তুই গাছের ফলটাও খুব খাবি, আবার তলারটাও টুকুবি। বাহ! ঠিক বলেছিস ভাই, হ্যাঁ। এরকম সেটিং আমাদের হলে না লাইফটা পুরো সেট হয়ে যেত। ভাই একটা কোম্পানি জোগাড় করতে হলো না ভাই, যেভাবে হোক সেটা জোগাড় করতে হবে, বুঝে গেছো? একদম। কি তাই তো? ভাইয়ের এখন পকেট গরম আছে তো, তাই এইসব ডায়ালগ দিচ্ছে। কাল পর্যন্ত আমাদের সঙ্গে ঠেকে বসে বাংলা মদ খেত। তাও আমাদের পয়সায়। কিন্তু ঠিক আছে ভাই, ঘর জামাই হয়ে গেছিস, মজা কর। আরে সেটা তো হবেই। হুম। কি শোন, যদি কেউ 10 থেকে 13 পায়, কি 10টা 13 পায়, তাহলে এটা তো করতেই হবে না? চল ঠিক আছে, এবার তুই একটা কাজ কর, হ্যাঁ, বল। ঘরে যা, না হলে দেখবি তোর বউ তোর জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়লো। কি বলছে রে? ভাই শোন, যখন বড় বড় কিছু ফ্রিতে পাওয়া যাচ্ছে না, দারুণ। তখন এই ছোট ছোট ব্যাপারে টেনশন নেওয়া যাবে না। হায় হায়। কি ঠিক কিনা? হ্যাঁ একদম ঠিক কথা ভাই। শোন না, হ্যাঁ। আমারও কোনো সেটিং করিয়ে দে না। তোর কোনো ছোট সালিটালি নেই? দুই ভাই মিলে মস্তি করতাম। শেয়ানা মাল আছিস। শোন, ছোট তো নেই, হ্যাঁ। কিন্তু বড় একটা আছে। ওই আমার দিকে কি দেখছিস? হ্যাঁ? আচ্ছা শোন না, চল আজ চল হ্যাঁ ভাই। চল, কাল দেখা হবে। চল। চলো ঠিক আছে, দেখা হবে কালকে, কাল সব শুনবো কিন্তু। একদম পাক্কা। আদর চাই। আর যখন কেউ ফ্রিতে মালাই পায়, কে মনে করে আমি কি পাগল নাকি মূর্খ? তাই নাকি? এই কথা। আমাদের প্ল্যানটা সাকসেসফুল হয়েছে। চলো আরো একটু কাছে আসা যাক। হুম? হুম। এত দেরি হয়ে গেল, এখনো তো এলো না। আমাদের প্ল্যানটা সাকসেসফুল হয়েছে। চলো আরো একটু কাছে আসা যাক। হুম হুম। বলা হয় কলিযুগের সম্পর্কে সবকিছু হয়, কিন্তু এভাবে এরকমটা কল্পনা করা সত্যিই কঠিন। কিন্তু যখন এই অসুখটা মনের মধ্যে প্রবেশ করে যায়, তখন এটা তো হতেই থাকে। সীমার সাথে ঠিক এমনটাই কিছু হয়েছিল। কাল পর্যন্ত যেটা শুধুমাত্র তার বিজনেস ক্ষেত্রে ছিল, সেটা সে তার ঘরেই এবার শুরু করে দিল।
আর সেটাও কিনা তার ছোট বোনের বরের সাথে। শুধুমাত্র এই জন্যই সীমা সুমন আর বান্টির মধ্যে এই সম্পর্কটা করেছিল, যাতে তার স্বপ্নটা পূরণ হয়ে যায়। আর সেটা হচ্ছিল। কিন্তু এই সমস্ত জানার পর সুমন কি চুপ করে থাকবে? চলুন দেখে নি। বল, রাত কেমন কাটলো? মাসি, তুমিও খেয়ে নাও না। মম, আমি আজই ফিরে যাব, আমার ছুটি শেষ হয়ে যাচ্ছে। কিন্তু ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, টাকা আছে তো তোর কাছে? হ্যাঁ আছে তো মম, অ্যাকাউন্টে আছে। আরে তুই এরকম হঠাৎ করে প্ল্যান করলি যে? আমাকে একবার আগে বলতে পারতিস, তোর জন্য তোর পছন্দের লাড্ডু বানিয়ে দিতাম। কোনো ব্যাপার না মাসি, আমার এক্সামটা শেষ হোক, তারপর ফিরে এসে ধীরে সুস্থে তোমার হাতে বানানো নারকেলের নাড়ু খাবো। মেশো, মাসি নাড়ু কিন্তু খুব ভালো বানায়। আচ্ছা ভাই, আমাকে তো কেউ কিছু বলেইনি। ভালোই হলো তুমি বলে দিলে। আর এটা কিন্তু ঠিক হলো না, মানে আমাদের এখনো ভালো করে আলাপই হলো না, আর তুমি চলে যাচ্ছ। আমার এক্সাম শেষ হলে ফিরে আসি, তারপর আমরা সবাই একসাথে মিলে ঘুরতে যাব। এক্সকিউজ মি। ঠিক আছে, তোকে আমি এয়ারপোর্ট পৌঁছে দেবো। ওকে বাবা, আমার 12টার সময় ফ্লাইট, আমরা খেয়ে দিয়েই বেরিয়ে যাব। একলা যাচ্ছিস নাকি তোর সাথে আর কেউ যাচ্ছে? আমার একজন বন্ধু আছে মা, ওই রাতের বেলা টিকিট বুক করেছে, আমরা এয়ারপোর্টে দেখা করে নেব। তোর বন্ধুদের একবার বাড়ি নিয়ে আয়, আমিও তো দেখি তোর বন্ধুরা কেমন। ঠিক আছে মা। তুমি ছেড়ে দাও, রাহুলকে আমি ড্রপ করে দেব। কিন্তু এক কাজ করো, বান্টির কিছু জিনিস আনার আছে, বাজার থেকে নিয়ে এসো। মম, আমি 15 মিনিটের মধ্যেই চলে আসছি। আর আমার কথার খেলাপ করার চেষ্টাও করবে না, বুঝেছ? দিদি, জামাইবাবুর সাথে এভাবে কথা বলছো কেন? সুমন, আমি সব জানি, কিন্তু জামাইবাবু, শুধু আমি এটা জানতাম না যে বাইরের আবর্জনাকেও এইভাবে ঘরে ডেকে নিয়ে আসবে, আর সেটাও নিজের ছেলের চোখের সামনে। আমিও সেই জন্য চুপ করে আছি। রাহুলের এসব জানা ঠিক নয়, না হলে মায়ের মতো একটা পবিত্র সম্পর্কের উপর থেকে ওর বিশ্বাস উঠে যাবে। আর আমাদের রাহুল তো খুব সেন্সিটিভ, ও এসব জানলে ওর বড় ক্ষতি হয়ে যেতে পারে। ও সবার মধ্যে সবসময় একটা ভালো সম্পর্ক দেখে বড় হয়েছে। একদম ঠিক বলেছ। এমনিতেও রাহুল হোস্টেল চলে যাচ্ছে, ওখানে ওর পড়াশোনা শেষ হলেই আমি ওকে বিদেশে কোথাও পড়তে পাঠিয়ে দেব। ও অন্তত এইসব নোংরামি থেকে তো দূরে থাকতে পারবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো জামাইবাবু, সেটাই বোধহয় ভালো হবে। নিজের খেয়াল রাখবি আর মন দিয়ে পড়াশোনা করবি। ইয়েস মম। আর হ্যাঁ, যখনই টাকার প্রয়োজন হবে আমায় বলবি, আমি অ্যাকাউন্টেন্টকে বলে দেবো, টাকা ট্রান্সফার করে দেবে। ওকে মম, সো সুইট অফ ইউ। যাওয়া যাক। হ্যাঁ চলো। শোন না, আমার একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে। এক কাজ কর, তুই আমার গাড়িটা নিয়ে যা। ঠিক আছে মম। সরি সোনা, টেক কেয়ার, বাই বাই। বাই। হ্যালো সোনা, তোমার কথা মনে পড়ছে আর তোমারই ফোন এলো। আমার নিঃশ্বাসে প্রশ্বাসে হৃদয়ে তুমিই তো আছো।
হ্যাঁ হ্যাঁ, তুমি ডাকলে আমি আসবো না এটা কখনো হয়েছে? লাঞ্চে দেখা হচ্ছে। বাই, মিস ইউ। মনে হচ্ছে খুব ক্লান্ত হয়ে গেছো। আমি কি কিছু হেল্প করব? তার কোনো প্রয়োজন নেই। কেন, কি হয়েছে? না, কিছুই হয়নি। আর তুমি নিজের কাজটা করো না, আমার পেছনে ঘুরছো কেন? তুমি এরকম কথা কেন বলছো? হ্যাঁ, এঁটো খেয়ে বেড়ে ওঠা কুকুরের সাথে যেরকম করা হয় সেরকম করছি। আমাকে কুকুর বলছো? হ্যাঁ, এই, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। তুমি এই বাড়িতে এসেছো ঠিকই, কিন্তু নিজের জায়গাটা ভুলবে না। আর হ্যাঁ, আমার টাকায় খাও পড়ো। তোমার সাথে একটু ভালোভাবে কথা বলেছি বলে নিজের জায়গাটাই ভুলে গেছো। যখন চাইবে আমাকে ইউজ করবে আর যখন খুশি ফেলে দেবে আমায়। হ্যাঁ, আমাদের হাই সোসাইটির লোকেরা এরকমই করি। আমরা তোমাদের মতো লোককে ইউজ করি ঠিকই, কিন্তু নিজে ইউজ হই না। মনে হচ্ছে মার্কেটে নতুন কাউকে পেয়ে গেছো। হ্যাঁ, ওই জন্য চালটা বদলে গেছে। ওই ফাক অফ, নাও গেট লস্ট। যাও এখান থেকে। মুডটাই খারাপ করে দিল। কি হলো, গান গাইছো কেন? আমাদের বিয়ে 1 মাস হয়ে গেল, অথচ দেখো আমরা এখনো একে অপরকে ঠিক করে চিনি না। আচ্ছা, একজন আর একজনকে জানার প্রয়োজন আছে। হ্যাঁ, বলো আমাকে। ও তো তোমার বোন, যে আমাকে শুধু ইউজ করে ছেড়ে দিল। আর তুমি তুমি ওকে ভুলে যাও না, আমরা সবকিছু আবার নতুন করে শুরু আরে করব। কি 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 শুরু হবে আবার? আর সেটাও তোমার সাথে। বিয়ের তো 1 মাস হয়ে গেল, আর তুমি এখনো এটাও জানলে না যে আমি তোমার সঙ্গে কেন বিয়ে করেছি? বলতে হবে আবার সেটা নতুন করে? তুমি এসো না আমার সাথে। তোমার বোন তো রাস্তায় বসালো, আর তুমিও তাই বসাতে চাইছো। দুজন বোন মিলে ধান্দা শুরু করে দিয়েছো না? কেন তুমি আমাকে বুঝতে চাও না বলো তো? তোমাকে বুঝতেই বা কে চেয়েছে? কখনো নিজেকে নিজে আয়নায় গিয়ে দেখেছো? দেখেছো কখনো? একদম দিদির মতো লাগে। এখন তুমি রেগে আছো, তোমার সঙ্গে আমি পরে কথা বলবো। আচ্ছা, তোমার এখনো কথা বলার বাকি আছে? কথা বলার আছে এখনো? হ্যাঁ, সুমান, কি হয়েছে? কিছু নয় জামাইবাবু, একটু পায়ে লেগেছিল তাই বসে পড়েছিলাম। তুমি এখন আমাকেও মিথ্যে বলবে? এই বাড়িতে তো এমনিও মিথ্যে আর অন্যায় বাসা বেঁধেছে, সেখানে তুমিও নিজের দুঃখ লুকিয়ে মিথ্যে বলবে, সেটাও আমাকে? হয়তো আমি সম্পর্কে তোমার জামাইবাবু, কিন্তু তোমাকে আমি সবসময় মেয়ের মতোই দেখেছি। আমি দেখলাম বান্টি রেগে মেগে ঘরের বাইরে চলে গেল। ও কি তোমার গায়ে হাত তুলেছে? না না জামাইবাবু, সেরকম কিচ্ছু নয়। কেন মিথ্যে বলছো? আমার জীবনটা তো শেষ হয়েই গেছে, তোমার জীবন তো সবে শুরু। ছেড়ে চলে যাও এই সব। দিদি আমার আপনজন, আজ নয়তো কাল ও নিজের ভুলটা ঠিক বুঝতে পারবে। তুমি তাই মনে করো? এ তোমার ভুল ধারণা। ওই মহিলা কোনোদিনও বদলাবে না। ও মানসিকভাবে অসুস্থ, মেন্টাল পেশেন্ট। জামাইবাবু যদি তাই হয়, তাহলে তুমি কেন দিদিকে ছাড়োনি এখনো? রাজার রানীর গল্পে রাজার প্রাণ থাকে একটা পাখির মধ্যে, আর সেই পাখিটা থাকে রানীর কাছে। আমার অবস্থাটাও ঠিক সেরকম। কিন্তু জামাইবাবু, আমার মন বলে দিদি একদিন না একদিন নিজের ভুল ঠিক বুঝবে। কিন্তু কবে বলতে পারো? যখন এই বাড়ির সুখ শান্তি সব শেষ হয়ে যাবে তখন?
একে তো তোমাকে বাড়ির কাজের মেয়ে বানিয়ে রেখেছে, আর সমস্ত কাজের লোকদের তাড়িয়ে দিয়েছে। কিন্তু জামাইবাবু নিজের বাড়িতে কাজ করলে তাকে কাজের লোক বলে নাকি? বুঝলাম, কিন্তু তোমার গায়ে হাত তোলা সেটা বুঝি ঠিক? আমি এখনই গিয়ে ওর সাথে কথা বলবো। না জামাইবাবু, তুমি দিদিকে কিচ্ছু বলো না। কেন বলবো না? তোমার আর আমার জীবন নিয়ে খেলছে ওরা। আমি এখনই যাচ্ছি সীমার কাছে। জামাই, শোনা, এত দেরি করে ফোন করলে? তুমি জানো আমি কত ছটফট করছিলাম, কতক্ষণ ধরে তোমার ফোনের জন্য ওয়েট করছি। হাউ ডেয়ার ইউ! তোমার সাহস কি করে হলো? এটা আমার অনেক আগেই করা উচিত ছিল। ও, পোষা কুকুর তার সীমা ছাড়াচ্ছে। তুমি হয়তো ভুলে গেছো যে তুমি আমার পয়সায় খাও পড়ো। গলা টিপে মেরে ফেলো আমায়, তাতেও আমার কোনো আফসোস নেই, কিন্তু এভাবে সুমানের গলা আমি তোমাকে টিপতে দেব না। ও কামান, সুমন আবার কোথা থেকে এলো? যবে থেকে সুমানকে বিয়ে দিয়ে তার স্বামীর সাথে তুমি ফষ্টি নষ্টি করছো তবে থেকে। এটা আমার ব্যাপার, আমার ব্যাপারে নাক না গলিয়ে চুপ করেই থাকো, বুঝেছো? এত বছর ধরে তো চুপই ছিলাম। তাহলে চুপ করেই থাকো না, আমার এটো খেয়ে থাকা পোষা কুকুর। আমাকে যা বলার তুমি বলতে পারো, কিন্তু সুমানের জীবনটা শেষ করে দিও না। আজ ওর স্বামী ওর গায়ে হাত তুলেছে শুধু তোমার প্রশ্রয়। ও কামান, আরে ওরা ওদের স্বামী স্ত্রীর ব্যাপারে, এর মধ্যে আমি কি করব? এটা তুমি বলছো? তোমার ছোট বোন ওই মেয়েটা। তো কি করব? কোলে নিয়ে ঘুরবো ওকে? সোজা কথায় কাজ হবে না। সময়ই সর্বশক্তিমান। পুরনো গল্পে এরকমই বলা হয়েছে, কিন্তু এর সাথে এটাও বলা হয়েছে যে উপরওয়ালার ঘরে সবকিছু ভালো, খারাপ কিছু নেই, কিন্তু এখানে ভালো আছে, খারাপও আছে। যখনই সুমন বান্টির ওপর হাত তোলা শুরু করলো আর প্রসাদ সেটার বিরোধিতা করার পর সীমা তাকে প্রতিবন্ধী বানিয়ে হুইল চেয়ারে বসিয়ে দিল। মানসিকভাবে এতটা বিকারগ্রস্ত কেউ হতে পারে যে পরিবারকেই শেষ করে দেয়, কিন্তু এই পরিবারে সেটাই হতে থাকে। কিন্তু সুমনের এরপর কি হবে চলুন দেখি। জামাইবাবু, জুসটা খেয়ে নাও। তুমি মাথা ঠান্ডা রাখো, এখন তো শুধু ঈশ্বরই ভরসা। আর তুমি দেখো, ঈশ্বর সব ঠিক করে দেবেন। তুমি জুসটা খেয়ে নাও। আমার তো শুধু এখন একটাই টেনশন হচ্ছে যে যখন রাহুল আসবে ওকে সামলাবো কি করে। ওর এক্সামও তো প্রায় শেষ হয়ে এলো। জামাইবাবু, তুমি আঙ্গুল নাড়াতে পারছো? তুমি দেখলে আমি বলেছিলাম না, ঈশ্বর সব দেখছেন, সব কিছু ঠিক হয়ে যাবে। মাসি, রাহুল, ড্যাডের কি হয়েছে? বলছি তোকে, আগে তুই। আমাকে একটা ফোন তো করতে পারতে। কিন্তু আমি তোর পড়াশোনার সময় ডিস্টার্ব করতে চাইনি, আর তোর তো সামনে এক্সাম ছিল, সেই জন্য। এখন বাবার শরীর কেমন আছে? আগের থেকে অনেক ভালো আছে, আজকে তো আঙ্গুলও নাড়াতে পেরেছে। এসব হলো কিভাবে? অনেক বড় গল্প আসলে। ধরে নে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা বাবাকে সব থেকে ভালো ডাক্তার দেখাবো, আর বাবা নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। হ্যাঁ অবশ্যই, কিন্তু তার আগে তুই যা গিয়ে ফ্রেশ হয়ে নে। অনেকটা জার্নি করে এসেছিস, ক্লান্ত হয়ে গেছিস। কিন্তু মাসি। কিন্তু কি রাহুল, তুই কষ্ট পেলে কি জামাইবাবুর ভালো লাগবে বলতো?
তুই এক কাজ কর, তুই আগে ভালো করে কিছু খেয়ে নে, তারপর বাবার সাথে বসে গল্প করিস। আরে রাহুল, মম, তুই হঠাৎ করে? আমাকে বলতে পারতিস, আমি এয়ারপোর্টে গাড়ি পাঠিয়ে দিতাম। না মম, কোনো সমস্যা নেই। তুমি কেমন আছো? আমি তো ঠিক আছি, কিন্তু তোর বাবা। হ্যাঁ, কিন্তু হঠাৎ করে এসব হলো কি করে? আর তুমি আমাকে ফোন করে বলনি কেন? আমি তোকে বলতে চেয়েছিলাম, কিন্তু সুমনই আমাকে বারণ করলো। আরে রাহুল, হ্যালো মেসোমশাই। হাই, কেমন আছো? ভালো, কবে এলে? আজই এসেছি। নাইস। মম, তোমার সাথে একটু কথা ছিল। টাকা চাই? না না, আমি ওই যে বস্টন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম না, ওদের রিপ্লাই এসেছে। আমি ওখানে পড়াশোনা করতে যাব। ও ওয়াও, দ্যাটস গ্রেট। আর তাছাড়া ইন্ডিয়াতে কি বা আছে? আরও একটা কথা মম, আমার একজন বন্ধু আছে, ও কিছুদিনের জন্য এখানে থাকতে আসবে। আরে জিজ্ঞেস করার কি আছে, ও যখন চাইবে আসতে পারে। তোর বন্ধুর নামটা কি যেন বলেছিলি? গৌরব। গৌরব। আর শোন, তুই বাবার চিন্তা একদম করিস না, আমি দেখে নেব। উনি সুস্থ হয়ে যাবেন। 1 মিনিট, হ্যাঁ, ফোন এসেছে। হ্যালো। আর কিছু খাবি রাহুল? না মাসি, ব্যাস। মাসি, হ্যাঁ, বসো না, তোমার সঙ্গে একটু কথা ছিল। মাসি, আমাকে সত্যি করে বলো তো, আসার পর থেকে দেখছি তোমাকে কেমন অন্যরকম লাগছে, আর বাড়ির পরিবেশটাও কেমন বদলে গেছে। ব্যাপার কি? আরে না না, এরকম কোনো ব্যাপার নয়। আসলে জামাইবাবুর অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে না সবাই খুব চিন্তায় আছে। সে ঠিক আছে, কিন্তু তবুও কিছু একটা গন্ডগোল আছে। না রে বাবা, এরকম কোনো ব্যাপার না। আর সব থেকে ভালো কথা, তুই তো এবার পড়াশোনা করতে বাইরেও যাচ্ছিস। কিন্তু হ্যাঁ, বাইরে গিয়ে তোর মাসিকে ভুলে যাস না কিন্তু। কি বলছো তুমি মাসি? আরে তুমি আমার মা, মা। জামাইবাবু, তুমি যেমনটা চেয়েছিলে ঠিক তেমনটাই হচ্ছে। রাহুল বাইরে চলে যাচ্ছে পড়তে, এই নোংরা পরিবেশ থেকে অনেক দূরে। হ্যাঁ, আমি জানি তুমি কি বলতে চাইছো। তুমি চাও আমিও চলে যাই এই নরক থেকে অনেক দূরে, কিন্তু যদি আমি চলে যাই তাহলে তোমার দেখাশোনা কে করবে? আমার তো সত্যি তোমার জন্য টেনশন হচ্ছে। আমাকে একবার দিদির সঙ্গে কথা বলতেই হবে। হ্যাঁ, হাই, সো হট। পাকা আম তো অনেক খেয়েছি, কিন্তু এই কাঁচা আম খাওয়ার মজাই আলাদা। গৌরব। ইয়েস, কামিং। দিদি, হ্যাঁ বল, কি চাই? দিদি আমার তোমার সাথে একটু কথা আছে। হ্যাঁ বল। দিদি, একটা কথা তুমিও খুব ভালো করে জানো আর আমিও জানি, আর এই কথাটা জামাইবাবুও খুব ভালো করে জানে।
দিদি প্লিজ, তুমি এমন কোনো কিছু করো না যাতে রাহুলের জীবনটা নষ্ট হয়ে যায়। তুই কি বলতে চাস পরিষ্কার করে বল। দিদি তুমি জানো রাহুলের বন্ধু আসবে এখানে, দয়া করে ওর বন্ধুর থেকে তুমি দূরে থাকবে। তুই এসব কি বলছিস? হ্যাঁ, তোর মাথা ঠিক আছে তো? আর তাছাড়া রাহুল কবে থেকে এই ব্যাপারে এফেক্টেড হলো? দিদি তুমি জানো রাহুলের যে বন্ধু আসবে সেও ওরই বয়সী, ছেলেটা অনেক ছোট, দয়া করে ওকে ছেড়ে দিও। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আর তোর সাহস কি করে হলো আমার সাথে এইভাবে কথা বলার? নিজের কাজ কর, যা এখান থেকে। আর হ্যাঁ, আমার লাইফ আমার যা ইচ্ছে হবে সেটাই করব, বুঝেছিস? যদি তুমি আমার কথা না শোনো, এবার সত্যি আমি রাহুলকে গিয়ে সব বলে দেব যে তুমি জামাইবাবুর সাথে কি কি করেছো। তুই এই সব কিচ্ছু করবি না। আমি এটাই করব, আর তুমি এটা করতে আমাকে বাধ্য করছো। আমি রাহুলকে সব বলে দেব। কোথায় যাচ্ছিস? তুই বলবি? হ্যাঁ, তুই আমার বিরুদ্ধে রাহুলকে খেপাবি? হ্যাঁ, বল। হ্যাঁ? বল না, তোকে আমি শেষই করে দেবো। আমার বিরুদ্ধে বলবি? বল, বল না। মাসি, 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 মাসি। রাহুল, তুই এখানে কি করছিস? মম, আমি মাসিকে খুঁজছি। পুরো বাড়ি খোঁজ করেছি কিন্তু কোথাও মাসিকে পাচ্ছি না। আচ্ছা, তুমি কি মাসিকে কোথাও দেখেছো? আমি জানি না ও কোথায়। এখন আবার কোথায় যেতে পারে? ওর আর কি, আজকাল এই বাড়িতে পা পড়ে নাকি ওর? গেছে হয়তো কোথাও। ঠিক আছে মম, আমি আমার রুমে যাচ্ছি। বান্টি, बंटी जी, वाह जी। कবে ভুলে যাও না পুরনো কথাগুলো। আমি রাগ করে বলেছি বলে রাগ করবে আমার উপর, শোনা? কিন্তু ওটা তো তুমি। ভুলে যাও না পুরনো কথাগুলো। ড্যাড, তুমি মাসিকে কোথাও দেখেছো? আরে আমিও বা তোমায় কি জিজ্ঞাসা করছি। কিন্তু ড্যাড, আমি যখনই তোমাকে এই অবস্থায় দেখি না, আমার ভীষণ কষ্ট হয়। তুমি প্লিজ তাড়াতাড়ি ঠিক হয়ে যাও। হ্যাঁ ড্যাড, তোমার কিছু চাই কি? জল বা ওষুধ? তুমি পুলিশকে কেন ফোন করছো? কিছু বলতে চাও কি? ড্যাড, কি হয়েছে কি? পুলিশকে কল করবো? আমি তো প্রথমেই এটা ভেবেছিলাম যে তোমার মতো মহিলা দ্বিতীয়বার আমার কাছে কেন এসেছে। এখন বাজে কথা বন্ধ করো, আর এই লাশটাকে কি করা যায় সেটা একবার ভাবো, নয়তো আমার সাথে সাথে তুমিও ফাঁসবে। আচ্ছা, তোমার সাথে আমি ফাঁসবো কেন? বেশি হুঁশিয়ারি দেখানোর চেষ্টা করো না। আমি সবাইকে বলে দেবো যে তুমি ওকে খুব মারতে, আর মারতে মারতে এত মেরেছো যে ও মরেই গেছে। নাইস। মানে সব ভালো মানুষের গুলি শুধু তুমি খেয়ে নিয়েছ। আমি তো একটা গাধা। আমি যেন লোককে গিয়ে এটা বলবো না যে এই লাশটার পোস্টমর্টম করা হোক আর ম্যাডামের ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে ম্যাচ করা হোক। তো ঠিক আছে?
ও সোনা, তুমিও না। সোনা, এইসব কিছু তো তোমার জন্যই করছি। আর তুমি একবার এটা ভাবো তো, আমরা চিরকালের জন্য এক হয়ে যাব। আর এই বাড়িতে আমি আমার জন্যই তো তোমাকে এনেছি। হুম। তুমি সত্যি বলছো না? হ্যাঁ। তুমি কখনো আমায় ধোকা দেবে না তো? কখনো না। ঠিক আছে, তাহলে তুমি যা চাইবে সেটাই হবে। তুমি তো কিছু ভুল বলছোই না। শোনা, এসব কিছু পরে, আগে লাশটার একটা ব্যবস্থা করি, তারপর না হয় হবে। হুম। ঠিক আছে। ইন্সপেক্টর, আপনি আর কিছু বলার দরকার নেই, আমি বাইরে থেকে সবকিছু শুনে নিয়েছি। আপনাদের দুজনকে অ্যারেস্ট করছি। মম, ইউ খারাপ কাজের শুধু খারাপ পরিণতি হয়, আর এটা শুধু কথার কথাই নয়, এটা একেবারে সত্যি। অপরাধী যখন কোনো অপরাধ করে তখন সে সব ভুলে যায়। সে মনে করে যে ব্যাপারটা শুধু সেই জানতে পারছে, আর কেউ নয়। সীমা আর বান্টির বিষয়টাও ঠিক একই ছিল। সীমা ছিল মানসিক বিকারগ্রস্ত, আর বান্টি সীমা আর তার পয়সার জন্য অপরাধ জগতে চলে এলো। আর দ্বিতীয়ত, সুমনের মৃত্যুর পর প্রসাদ যে কাজটা করল, এই কাজটা যদি সে আগে করত তাহলে সুমনের মতো ইনোসেন্ট একজন বেঁচে যেত। গল্পের শেষটা সত্যিই ভালো নয়, কিন্তু এটা আমাদের গভীরভাবে ভাবতে বাধ্য করল যে এই রকম সম্পর্ককে আমার বাড়তে দেওয়া উচিত, নাকি জানার সাথে সাথে সেটা শেষ করা উচিত, যাতে পরে কোনো বিপদ না হয়। এর সাথেই পরের এপিসোডে নতুন কোনো গল্প নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণ বিনায়ককে বিদায় নেওয়ার অনুমতি দিন। জয় হিন্দ।